ডাক্তারবাবু খুব সংক্ষিপ্ত উত্তর দিলেন, উনি তো অনেকদিন আগেই হসপিটাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন, তারপর চেক আপে এসেছেন, সব তো ঠিকই আছে। এবার আমার চূড়ান্ত অবাক হওয়ার পালা। তাহলে উনি ফিরছেন না কেন কলকাতায়? ডাক্তারবাবু বললেন, তা তো বলতে পারবো না। আমার জীবনের কোথাও আর আলো রইল না। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। ডাক্তারবাবু খুব সংক্ষিপ্ত উত্তর দিলেন। উনি তো অনেকদিন আগে হসপিটাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন, তারপর চেক আপ এসেছেন, সব ঠিকই আছে। এবার আমার চূড়ান্ত অবাক হবার পালা। তাহলে উনি ফিরছেন না কেন কলকাতায়? ডাক্তারবাবু বললেন, তা তো বলতে পারবো না। আমার জীবনে আর কোথাও আলো রইল না। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। 7 দিন নয়, সর্বেন্দ্র ফিরলেন 1 মাস পরে। এই 1 মাসে সর্বেন্দ্র শুধু একবারই ফোন করে আসার তারিখ জানিয়েছিলেন তিনি কোন ফ্লাইটে আসছেন। আর এসেছিল একটা চিঠি, অল্প কথার 2 ছত্রের চিঠি। আমি ভালো আছি। ভালোই যখন আছেন তখন তিনি ফিরে আসছেন না কেন? এই অস্থিরতায় আমার দিন রাত একাকার হয়ে যেতে লাগলো। সর্বেন্দ্র তো আর ফোন করেন না, ওর সঙ্গে কথা না বললে জানবই বা কি করে তিনি কেন আসছেন না। আমার তখন মনে হতো সর্বেন্দ্র নিশ্চয়ই মারাত্মক কিছু ঘটে গিয়েছে, হয়তো বাকশক্তি হারিয়েছে। নইলে ফোন করে না কেন? কেন আমার সঙ্গে কথা বলে না? এমন তো হওয়ার কথা ছিল না। অথচ আমি যে একদিনের জন্য বম্বে গিয়ে ওকে দেখে আসবো, সে উপায়ও তো নেই। আবার উপায়ন্তর না দেখে একদিন ফোন করলাম ওই ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু অত্যন্ত ব্যস্ত মানুষ, ফোন ধরলেন না আমার। আমাদের দুজনের মধ্যে ওই সেতুটুকুও হারিয়ে গেল। আমার তখন কাজ মাথায় উঠেছে। আসলে আইনের বিয়ে না হলেও আমাদের হৃদয়ের বিয়ে তো হয়েই গিয়েছিল। আমরা দুজনেই সেটা জানতাম এবং গভীরভাবে বিশ্বাস করতাম। মনে মনে আমি নিজেকে ওর স্ত্রী বলেই ভাবতাম। স্বামীর অসুস্থতায় একজন স্ত্রীর যা হওয়ার কথা, তার সব লক্ষণই তাই আমার মধ্যে ছিল। আমার চারপাশটা দিনে দিনে অন্ধকার হয়ে আসছিল। কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছিলাম না। কখন একটু একটু করে ওই একটা মানুষই আমার আলো হয়ে উঠেছিলেন বুঝতে পারিনি। তাই তার না থাকার অন্ধকার আমাকে গ্রাস করছিল একটু একটু করে। তখন যেন কি হয়েছিল আমার, ভালো করে ঘুমোতেও পারতাম না। ঘুমের মধ্যে চমকে জেগে উঠতাম। রাতের অন্ধকারের দিকে তাকিয়ে মনে হতো কেউ নেই আমার, কোথাও কেউ নেই। একা একাই বিছানা আঁকড়ে কাঁদতাম। ক্রমশ গভীর অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছিলাম আমি। কাজে যেতে ইচ্ছে করতো না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না। খাবার মুখে তুলতে যেন সব থেকে বেশি অনিচ্ছা। বাড়ির লোক ভয় পেতে শুরু করলো। এমন ভাবে চললে তো আমি শয্যা নেব শিগগিরই। তখনকার সেই সময়ের কথা ভাবতে গেলে আজও স্পষ্ট মনে পড়ে, তখন যেন দিনে দিনে আমার হাঁটার শক্তি কমে যাচ্ছিল। মনে হতো সারাদিন চুপ করে বসে থাকি। এই লক্ষণ আমার চেনা। বাবা চলে যাওয়ার পর আমার ঠিক এমনই হয়েছিল। মনের ভেতরের মনটুকু বুঝতে পারত সর্বেন্দ্র আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, কিন্তু হৃদয় তা বিশ্বাস করতে চাইতো না। মনের সঙ্গে হৃদয়ের দ্বন্দ্বে ফালা ফালা হয়ে যাচ্ছিলাম আমি। যেদিন ডাক্তারবাবুকে ফোন করলাম সেদিনই রাতের দিকে ডাক্তারবাবু ফোন করলেন আমাকে। যখন আমি ফোন করেছিলাম তখন ডাক্তারবাবু ফোন ধরতে পারেননি। ওর ফোন পেয়ে আমি অভিভূত। আমি অবিরাম প্রশ্ন করে যেতে লাগলাম, সর্বেন্দ্র কেমন আছেন ডাক্তারবাবু? ওর ঠিক কি হয়েছে? কেন এখনো আসছেন না? নিশ্চয়ই কোনো কমপ্লিকেশনস হয়ে থাকবে। আপনি আমাকে প্লিজ সব কথা খুলে বলুন, কিছু গোপন করবেন না। ডাক্তারবাবু খুব সংক্ষিপ্ত উত্তর দিলেন, উনি তো অনেকদিন আগেই হসপিটাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন, তারপর চেক আপে এসেছেন, সব তো ঠিকই আছে। এবার আমার চূড়ান্ত অবাক হওয়ার পালা। তাহলে উনি ফিরছেন না কেন কলকাতায়? ডাক্তারবাবু বললেন, তা তো বলতে পারবো না। আমার জীবনের কোথাও আর আলো রইল না। সব মানুষের জীবনেই হয়তো কখনো না কখনো অন্ধকার আসে, কিন্তু আমার মতো এত গাঢ়, গভীর এবং সর্বব্যাপী অন্ধকার আর কজনের জীবনে এসেছে আমি জানি না। এই অন্ধকারের মধ্যেও একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সর্বেন্দ্র কেন ফিরে আসছে না? কেন আমাকে ফোন করে না? কেন সব যোগাযোগ এইভাবে মুছে দিতে চাইছে নিঃশব্দে?
পরের দিন বম্বেতে আমার পরিচিতদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করলাম লজ্জার মাথাকে। তাকে অনুনয় করলাম সে যেন সর্বেন্দ্রর গেস্ট হাউসে গিয়ে তার খবরাখবর আমাকে জানায়। তখন সর্বেন্দ্রর সঙ্গে আমাকে জড়িয়ে সাংঘাতিক গুঞ্জন চালু ছিল বাজারে। গল্প পল্লবিত হয়ে আমার চেনা পরিচিতদের কানেও পৌঁছতো। সত্যি মিথ্যে মেশানো সেই গল্প যাকে ফোন করে খোঁজ নিতে বলেছিলাম সেও জানতো। তবু সে বলল, আচ্ছা আমি জানাবো। জানিয়েছিল সে। দুদিন পরে ফোনের ওপারে সে, এপারে আমি। সে শুরু করেছিল এভাবে। কথাটা কিভাবে বলবো তোমায় বুঝতে পারছি না। ওর গলার স্বর, কথা বলার ভঙ্গি শুনে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। প্রথমেই মনে হলো সর্বেন্দ্র কি আর নেই, মারাত্মক কোনো কিছু ঘটে গিয়েছে। আমার গলা দিয়ে যেন শব্দগুলো লাফিয়ে লাফিয়ে ছুটে বেরোচ্ছিল এদিক ওদিক। আমি তাদের নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি রীতিমতো চিৎকার করে কথা বলতে লাগলাম। বললাম তো, সেই মুহূর্তে আমার কিছুই আর নিয়ন্ত্রণে ছিল না। আমার তখন মূল প্রশ্ন একটাই, সর্বেন্দ্র আর নেই। আমার চারপাশে তখন বাড়ির লোকের ভিড়। থর থর করে কাঁপছি আমি। ওপারের বন্ধু অপ্রস্তুত, বলল, আরে না না, এসব কি বলছো তুমি? সর্বেন্দ্র তো খুব ভালো আছে। ওর এই আশ্বাস বাক্যও আমাকে শক্ত করতে পারছে না। যদি উনি খুব ভালোই থাকবেন তাহলে ফিরে আসছেন না কেন? আর আমার বন্ধুই বা এইভাবে কেন শুরু করলো? কি এমন কথাও আমাকে বলে উঠতে পারছে না? বন্ধু বিপদ বুঝে আসল কথাটা বলল, ও তো দিব্যি ভালো আছে। অবশ্য আমার ওর সঙ্গে দেখা হয়নি। ওরা তো বেড়াতে গিয়েছে, বম্বে থেকে আশেপাশে ঘুরছে। গেস্ট হাউস থেকে তো তাই বলল। মৃত্যুর মতো এক অপার শীতলতা নেমে এলো আমার মনে, আমার শরীরে। আর যেন কোনো উচাটন নেই, কোনো অস্থিরতা নেই। সব অস্থিরতার উত্তর পেয়ে গিয়েছি আমি। আমাকে এমন ভয়ঙ্কর শান্ত দেখে আমার বাড়ির লোক, সহকর্মী আর চেনা জানা সব মানুষই রীতিমতো ভয় পেয়ে গেল। আমি আজ সেই সময়টাকে বিশ্লেষণ করতে গিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করি, আমি কি সেদিন খুব আঘাত পেয়েছিলাম? আমি এত সাধারণ গল্পের নায়িকা? ভাবতে গেলে আমার নিজেরই খারাপ লাগে। মোদ্দা কথাটা তো এই যে সর্বেন্দ্র বলেছেন তিনি তার চিকিৎসা করাতে গিয়েছেন, সঙ্গে তার বউও গিয়েছেন। চিকিৎসা করিয়ে তিনি সুস্থ হয়েছেন, তাই তারা কাছে পিঠে একটু বেড়াচ্ছেন। তার বউ যদি এমন একটা আবদার করেও থাকেন তাহলে তো খুবই স্বাভাবিক সে আবদার। কলকাতায় থাকলে তিনি তো তার স্বামীকে কাছেই পান না তেমন করে। তার স্বামীর মন জুড়ে এক অন্য মেয়ে। এই প্রথম চিকিৎসা করাতে গিয়েই তো তিনি তার স্বামীর সঙ্গে বাইরে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। সেখানে তিনি অনেক দিন পর তার স্বামীকে একলা পেয়েছেন। গেস্ট হাউসের স্বল্প পরিসর ঘরে দুটো মানুষ কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন। তাদের সম্পর্কের ভেতরে শীতলতা সরে গিয়ে খানিকটা উষ্ণতা ফিরেছে। আর এই উষ্ণতাই তাদের কাছে পিঠে বেড়াতে নিয়ে গিয়েছে। সর্বেন্দ্র স্ত্রীর জায়গায় যে কোনো মেয়ে থাকলে সেও তো এটুকুই চাইতো। আর এই চাওয়া তো তার অধিকারের মধ্যেই পড়ে। এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার কাছে এই স্বাভাবিকতাকে মেনে নেওয়ার মধ্যেও কি যেন অস্বাভাবিকতা মিশে আছে। তাই আমি অমন ভয়ঙ্কর রকমের শান্ত হয়ে গেলাম। কোথাও কি একটা বিশ্বাসভঙ্গের গভীর বেদনা আমার স্নায়ুতন্ত্রকে অসাড় করে দিয়েছিল? কোথাও কি কেউ অলিখিত বাঁধন খান খান করে ভেঙে দিয়েছিল? ফেরার আগে সর্বেন্দ্র চিঠি পেলাম, অমুক দিন অমুক ফ্লাইটে ফিরছি। অলিখিত কথা যা ছিল তা হলো, আমি বাইরে থেকে ফিরলে উনি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবেন, আর উনি ফিরলে আমি যাব। সেদিনটা এলো। আমি ওকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব মনস্থ করলাম। সর্বেন্দ্র কথা ভেঙেছেন বলেই যে আমাকেও কথা ভাঙতে হবে তার তো কোনো মানে নেই। তার আসার আর কোনো অপেক্ষা ছিল না। উচাটন ছিল না মন, অস্থিরতাও ছিল না। 1 মাস পর সর্বেন্দ্রের সঙ্গে আমার দেখা হবে। আমি জানি সর্বেন্দ্র এই 1 মাসে কতখানি বদলে গিয়েছেন, কিন্তু সর্বেন্দ্র জানেন না এই 1 মাসে আমি সর্বেন্দ্রর থেকেও অনেক বেশি বদলে গিয়েছি। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। সর্বেন্দ্র শ্বশুরমশাই গাড়ি নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছেন। মেয়ে জামাইকে রিসিভ করে তিনি বাড়ি নিয়ে যাবেন। আমার হাতে ফুল। সর্বেন্দ্র আর তার স্ত্রী বেরিয়ে আসছেন। সর্বেন্দ্রর হাতে ট্রলি। তার শ্বশুর এগিয়ে গিয়ে সর্বেন্দ্রকে জড়িয়ে ধরলেন। সর্বেন্দ্র তার বুকের ভেতর, পেছনে ওর স্ত্রী। আমি একজন নির্লিপ্ত দর্শকের মতো দেখছি, যেন কোনো ছায়াছবির দৃশ্য ঘটে চলেছে আমার চোখের সামনে। জীবনে নয়, পর্দায়। সর্বেন্দ্র ওর বুক থেকে নিজেকে ছাড়িয়ে আমার দিকে তাকালেন। আমিও তাকিয়ে আছি। সর্বেন্দ্র এগিয়ে গেলেন। আমি ওর হাতে ফুল দিলাম। এবার আমার ফেরার পালা। সর্বেন্দ্র শ্বশুরমশাই ডাকছেন, স্ত্রী ডাকছেন। ওরা অন্য গাড়িতে উঠবেন, আমি অন্য গাড়িতে। একই পথে সমান্তরালভাবে দুটো গাড়ি এগিয়ে যাবে কিছু দূর। তারপর বাঁক নেবে দুটো গাড়ি।
আলাদা দুটো পথে। আমি পেছন ফিরলাম, গাড়িতে উঠব। গাড়ির দরজা খুলছি, দেখি পাশে সর্বেন্দ্র। আমি তাকালাম, আমার দু চোখে বিস্ময়। সর্বেন্দ্র বললেন, দাঁড়াও, আমি আগে উঠি। সর্বেন্দ্র আমার গাড়িতে উঠলেন। আমি স্টিয়ারিংয়ে, সর্বেন্দ্র আমার পাশে। আমি ওকে আমার গাড়িতে উঠতে না করতে পারলাম না ঠিকই, কিন্তু খুব যে স্বচ্ছন্দ বোধ করছিলাম তাও নয়। কোথাও যেন একটা তার কেটে গিয়েছে, তাই বেসুরো বাজছে। সুর লাগছে না কিছুতেই। ভাঙা তার কি আর কখনো জোড়া লাগবে? আবার কি সুরে বাজবে সবকিছু? এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোমবার সত্যি সাবিত্রী, নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।